ম্যাডাম বিশ্বাস করবেন না, আমার মিসেস আমার ছেলে রীতিমতো রাত্রেবেলা বলছে, তখন ওই 10টা 11টা বাজে, বলছে মানে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি সত্য ঘটনা নিয়ে। তোমাদের প্রত্যেকের কথা মতো আজকে আমি দুটো কথা বলে তারপরে ঘটনাটা শেয়ার করব। এর আগে যতগুলো আমি হোটেল রিলেট ঘটনা শেয়ার করেছি, তোমরা অনেকেই বুঝতে পেরেছো হোটেলের নামগুলো আমি কেন বলি না। আবার অনেকেই তোমরা অনেক কমেন্টস করেছো, দিদি ভাই তুমি নাম কেন বললে না, তাহলে ঘটনাটা নিহাতি মিথ্যে, ওর জন্য তুমি হোটেলের নাম বলছো না। এবার আমি বলি, যেই ঘটনাগুলো আমি বলি আমার কোনো বানানো না। এবার সেই ঘটনাগুলো তোমাদেরই মতো আমার যে পরিবারের মানুষগুলো আছে যারা ক্যামেরার ওপারে, তাদের লাইভে ঘটে যাওয়া। তারা নিজেরাই বলে দিদি ভাই হোটেলের নামটা তুমি প্রকাশ করো না। এবার হোটেলের নাম কারণ আমাকে না করে কেন জানো? যদি ধরো একটা দীঘার বা হোটেলের বা পুরীর বা দার্জিলিংয়ের যে কোনো স্থানের হোটেলের নাম আমি তোমাদেরকে বলে দিলাম, কত দূর কী করবে তোমরা? নামটা জেনে তোমরা সতর্ক হবে, তোমরা সাবধান হবে, খুব ভালো কথা। আমিও চাই তোমাদের কোনো ক্ষতি না হোক, তার জন্য আমি নিজে রিস্ক নিয়ে তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এইটাও কিন্তু আরও অনেক ক্রিয়েটার আছে ইউটিউবে কিন্তু এরকম সত্য ঘটনা তারা শেয়ার করে, ভৌতিক ঘটনা। তারা কিন্তু দেখবে কোনো সময় হোটেলের নাম নিয়ে হারগিজ বলবে না, সে যত বড় বড় তাবর তাবর চ্যানেল হোক, কারণ এটা হচ্ছে একটা ইউটিউবের গাইডলাইনের বাইরে থাকে। কারণ এই নামটা আমরা বলতে পারি না। যদি আমি নামটা বলি, এই ঘটনাটা ধরো ভাসতে ভাসতে ফোনের মারফতে চলে গেল পুরীতে বা দীঘাতে গেল, ওই হোটেলেই হয়তো কেউ এই ঘটনাটা দেখলো, আরে কে ক্রিয়েটার এটা ইউটিউবে আমাদের হোটেলের নামে এরকম উল্টাপাল্টা কথা বলেছে। এবার তুমি বলো না, তোমার যদি নিজের হোটেল হয়, তুমি কখনো সোশ্যাল মিডিয়ায় তুমি চাইবে যে আমার হোটেলের সত্যটা, আমার হোটেলের নামটা লক্ষ লক্ষ, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবটা, এখানে সেই নামটা আমি বলতে পারি? তুমি কি আমাকে ছেড়ে দেবে? তুমি আমার নামে কি করবে? পাল্টা কেস করবে। তখন আমাকে কি করতে হবে? ইউটিউব ছেড়ে আমাকে কেসে গিয়ে লড়াই করতে হবে, ওই কোর্টে যেতে হবে, আসতে হবে। আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, আমি কখনোই এইসব ঝামেলার মধ্যে যাব না। আমি কেন, ইউটিউবে কেউ কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, আর এগুলো আমাদের গাইডলাইনের টোটালি বাইরে। আমরা নাম এরম করে রিভিল করতে পারি না। তাও অনেক সময় আমি কিন্তু বলে দিই, অনেক সময় বলি, অনেক সময় বুঝিয়ে দিই। তবে হ্যাঁ, আজকে যে পুরীর ঘটনাটা এসছে, আজকের ঘটনাটা আমি আমার নিজের মুখে নাম যদি নাও বলি, আমি তোমাদের সেই হোটেলের নামটা আমি শো করে দেবো। দেখো এইটুকুনি রিস্ক নিয়ে করছি, এরপরে যদি কিছু হয় তাহলে পারে সবই ওপরওয়ালার মর্জি। কারণ দেখো তোমরা যে কমেন্টসগুলো করো, তোমরা সত্যি বোঝো না, আমার নিজের খুব খারাপ লাগে যে তোমাদের জন্য আমি এত মানুষের বিনা কারণে, বিনা মানে কোনো কিছু, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তাও অসংখ্য মানুষের ফটো দেখে যতটা পারি তাদেরকে আমি সাবধান করি, বলি তার আগত দিন। আমার এর মধ্যে কোনো রকম কিছু নেই। তোমরা যারা রিলেট করো, তোমরা যারা ফটো পাঠিয়েছো, তোমরা ভালো করে জানো যে আমি একটা কথা তোমাদের বানানো বলেছি কিনা। তোমাদের তো আমি চিনিও না, তোমরা ওই একটা ফটো দিচ্ছ, ওই ফটোর মারফতেই আমি তোমাদের ফিউচার বলি। আমি কোনো অ্যাস্ট্রোলজার না, আমি কোনো ভগবান না, কিছুই না, কিন্তু এটা আমার ছোটোবেলা থেকে গড গিফটেড। আমি মানুষ বলতে পারি যে এই মানুষটা এরকম, এই মানুষটার জীবনে এরকম হতে পারে। আর সব থেকে বড় কথা, যাদেরকে বলি না তারা নিজেরাই বলে দিদি ভাই তুমি তো আমাদের চেনোও না, কোথায় থাকি তাও জানো না, কিন্তু তুমি কি করে সেম টু সেম বললে। তবে একটা কথা তোমাদের বলবো, দেখো মানুষের ভালো করতে গিয়ে আজকে আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আমার নিজের ঘুম, খাওয়া দাওয়া, আমার নিজের শুটিংয়ের কাজ, সব জায়গা থেকে না মাথার মধ্যে বিশাল একটা বোঝ থাকে। তোমরা আমাকে এত ফোন করো, একটা ফটো পাঠিয়ে প্রত্যেক দিন দিদি বলো, এই চাপগুলো প্লিজ আমি তোমাদের হাত জোর করে বলছি এরকম করো না। দেখো আমি তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না। অনেকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে এসে বলো যে দিদি ভাই তুমি বলো, তোমার যদি কোনো টাকা পয়সা লাগে তুমি নাম্বার দাও, আমরা পেটিএম করে দিচ্ছি, ফোনপে করে দিচ্ছি। আমি বলি নমস্কার,
ভগবানকে বলো যেন আমার ভালো হয়, আমার টাকা পয়সা দরকার নেই, আমি যেন একটা জায়গায় যেতে পারি, তোমাদের আশীর্বাদ যেন থাকে। আমি জানি মানুষের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না, আমি এটা কিন্তু সব সময় মানি, সে ছোট হোক বড়, সবার অভিশাপ সবার আশীর্বাদ সবার দরকার। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ না বুঝে বোকা বোকা কমেন্টস করবে না, আর যারা ফটো পাঠাচ্ছ তাদেরকেও বলবো আমাকে সময় দাও। এরকমও অনেকে আছে যাদের 1 মাসের ওপর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু তারা আমাকে বলেন। আমার সবার কিন্তু মনে আছে কাকে কি বলতে হবে না বলতে হবে, কিন্তু আমি এই কদিন ধরে প্রচুর প্রেশারে রয়েছি। দেখো 30 মিনিট 25 মিনিটের ভিডিওর মধ্যে এসে আমার সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কখনোই না। সারাটা দিন আমার কিভাবে কাটছে, কোথায় থাকছি, কি করতে হচ্ছে, সারাটা দিন আমার শুটিংয়ের ওখানে, আউটিংয়ে শুটিং হলে না কি বলবো, তোমরা তো রোদে আধ ঘন্টা ছাতা ছাড়া ঘুরতে পারো না, আমাদের 3-4 ঘন্টা রোদের মধ্যে কনস্ট্যান্ট দাঁড়িয়ে শ্যুট করতে হয়, কতটা কষ্ট হয় জানো। যাই হোক, অনেকগুলো কথা বললাম, তো চলো এবার যাবো। আচ্ছা, এবার আজকে যে পুরীর ঘটনাটা বলবো, আমি প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো, আশা করি ঘটনাটা ভালো লাগবে। হোটেলের নামটা আমি এখানে দেখিয়ে দেবো, আমি মুখে বলবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই হোটেলে কিছুদিন আগে আমাদেরকে একজন কমেন্টস করে, সেম হোটেল সেম রুম নাম্বার, হ্যাঁ রুম নাম্বার আর সেম হোটেল, এই কমেন্টটা করেছিল। আমি তখন জাস্ট দেখেছি, কারণ পুরীতে বলো, দীঘাতে বলো, দার্জিলিংয়ে যে জায়গায় আমরা ঘুরতে যাই, শুধু দীঘা পুরী বলে না, প্রতি কটা জায়গায় 100 হোটেল আছে, 100 হোটেল আছেই। এবার সব থেকে বড় কথা হচ্ছে, এরকম প্রচুর কমেন্টস আমি পাই, পার্সোনালি অনেকে এসে তাদের এক্সপিরিয়েন্স আমাকে বলে, পার্সোনালি বহু আমার দর্শক বন্ধুরা আছে আমাকে পার্সোনালি ফোন করে বলে, দিদিভাই এই জায়গায় গেছিলাম এরকম হয়েছে। তারা আমাকে বলে, আজকে সেই অভিজ্ঞতা থেকে একটি ঘটনা শেয়ার করছি। তবে তোমাদের সবাইকে বলবো, আমাদের ভূত সত্যি চ্যানেলে কিন্তু অলরেডি আমাদের সত্য ঘটনা এসে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট পিন বক্সে, ওখান থেকে তাড়াতাড়ি লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যারা যারা দেখছো এখন জানার পরে অবশ্যই কমেন্টস করে আসবে, ঠিক আছে? তো চলো এবার সোজা ঘটনায় যাই। আমাদের যে ঘটনাটা আজ থেকে প্রায় 15 দিন আগে কি 16 দিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুরীতে গেলে এই হোটেলে যাবে না। তো সেই যে ঘটনাটা, সেই ঘটনাটায় প্রায় আমার 1 লাখের উপর ভিউস হয়েছে। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ 1 লাখের উপর ভিউস এনে দেওয়ার জন্য। এবার বলি, ওই ঘটনাটায় যেইটুনিক আমি পুরোটা কিন্তু লোকেশান বলে দিয়েছি, পুরো লোকেশান বলেছি, এরকম রাস্তা, এরকম জায়গা, এই রকম রং, এই রকম সব কিছু। আর কি বলতে লাগে বলো তো, যেখানে আমার হোটেলের নাম বলা নিষেধ থাকে, কি বলবো। তারপরেও তোমাদের জন্য বলে অনেক লোকের কাছে আমি কথা শুনেছি, হ্যাঁ বানানো গল্প, কেন বানিয়ে বানিয়ে বলছো, তাহলে পরে কেন নাম বলতে পারছো না। আমি কাকে বোঝাবো নাম, এরকম ভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারে না। আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা, এটা জবের মতনই, আমি একটা কাজ করছি, চাকরি করছি। হ্যাঁ, এইটা কি আমার মালিক আমি কাজ করব, পয়সা পাবো, না করবো টাকা পাবো, আমি কাজ করব না, আমি টাকা পাবো না, আমার উপরে আমার কোনো মালিক নেই। এইটা হচ্ছে একটা ভালো জিনিস। এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওয় একজন আমাকে কমেন্টস করে সেই হোটেলের নাম নিয়ে, রুম নাম্বারও সে কিন্তু ওখানে মেনশন করে, খুব ভালো কথা। এবার ওই কমেন্টসটা একজন দাদা ভাই পড়ে। অনেকেই তোমরা আছো যারা ঘটনা শোনো আবার ভিতরে ঢুকে কমেন্টস পড়তে খুব ভালোবাসো, আমি কিন্তু খুব ভালোবাসি। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, ব্লগস দেখি, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। সে পড়ে বলছে, দিদি ভাই আমাকে ফোন করে কালকে রাত্রে ঘটনাটা শেয়ার করে। তখন আমি খাবার গরম করছি, খাবো প্রায় 11:30 12টার কাছাকাছি, আমার অনেক রাত হয় খেতে। তো তখন বলছে, দিদি ভাই আমি আপনার পুরীর একটা ঘটনা শুনছিলাম, শুনতে শুনতে আমার ছেলে বলল, বাপি দেখো এখানে একটা কমেন্টস আছে, যেই হোটেলে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল না, ওই হোটেলে। তখন আমি ছুটে গিয়ে দেখলাম, আমাকে দাদাভাই বলছে আমি দেখলাম যে সত্যি তো যেই হোটেলে
যত নাম্বার রুমে আমরা ছিলাম ঠিক সেই রুম নাম্বার সেই হোটেলের নাম দিয়ে একজন কমেন্টস করেছে, ওইখানে কমেন্টসটা করা আছে এখনও, ঠিক আছে। তো দাদা ভাই ওইটা দেখে রাতের বেলায় সাথে সাথে আমাকে কল করে বলছে, ম্যাডাম আপনার সাথে কি কথা বলা যাবে? আমি বললাম হ্যাঁ বলুন। উনি উল্টোডাঙ্গা মানে বিধাননগর থেকে ফোন করে। তো আমি বললাম হ্যাঁ বলুন। বলছে এক্ষুনি আপনার একটি ঘটনা আমি রীতিমতো শুনছি, আর আমি ওনার সাথে ফোনে কথা বলছি, তো আমার যে ঘটনাটা চলছে আমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো ওনারা মানে ওনাদের টিভিতে দেখছে, বলছে যে আমি আপনার ঘটনা একটা দেখছি, পুরীর ঘটনা, তো আপনার সাথে কি ম্যাডাম কিছুক্ষণ কথা বলা যাবে? আমি বললাম যে হ্যাঁ, কি আপনাদের কোনো ঘটনা আছে? কারণ আমি এখন এটা জিজ্ঞাসা করি, আগে করতাম না, কারণ এখন অনেকে দেখি ফোন করে মানে নানা রকম কথাবার্তা বলে যেটা কোনো ঘটনার সাথে রিলেটই করে না। এবার সব থেকে বড় কথা হচ্ছে, দেখো আমারও ইচ্ছা করে কথা বলতে তোমাদের সাথে, কিন্তু সময়টা আমার খুব কম। আমার মনে হয় 24 ঘন্টার বাইরেও যদি আরও 4-5 ঘন্টা আমার জন্য বাড়ানো যেত, আমার সত্যি খুব ভালো হতো। তোমরা আমাকে বুঝতে পারো না, আমি যে সারাদিন কত ব্যস্ত থাকি, আমার খুব কাছের মানুষ যারা তারা জানে। আমি যে সকালে উঠি আর রাত্রে 2-3টের সময় ঘুমাই, আবার সকাল 7:30-8টার মধ্যে উঠি, আমার ওই ঘুম, ব্যাস সারাক্ষণ চলতে থাকে কাজ। তো তখন আমি বললাম যে হ্যাঁ বলুন কি হয়েছে। তখন উনি বললেন যে ম্যাডাম আমি আপনার পুরীর একটা ঘটনা শুনছি, যেইখানে আমরা দেখলাম একটা কমেন্টস আছে, আপনি কি ম্যাডাম দেখেছেন কমেন্টসটা? আমি বললাম দেখুন, ওখানে তো প্রায় 250-300 কমেন্টস রয়েছে, ঘটনাটা খুব ভালোই গেছে। বললো হ্যাঁ ম্যাম 1,08,000 উনি আমাকে বললেন, আজকে দেখলাম 1,09,000 আজকে হয়ে গেছে। তা আমি কিন্তু লক্ষ্য করিনি, আমি 1 লাখ পর্যন্ত দেখেছিলাম। তখন উনি বললেন যে ম্যাডাম এই হোটেলেই আমরা গেছিলাম 2017-য়। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তাহলে কি কোনো আপনার অভিজ্ঞতা আছে? তখন বললো হ্যাঁ ম্যাডাম, আসলে আপনার ঘটনাগুলো আমরা মাঝে মাঝে শুনি। ছেলে আমার খুব ভালোবাসে, ছেলের বয়স হচ্ছে 14 বছর। বললো ছেলে CBSE বোর্ডে মানে পড়ে, ছেলে আপনার ঘটনা শুনতে খুব ভালোবাসে, উনি আমাকে যেরকমভাবে বললেন। আর আমার বউ হচ্ছে আমার ওই ছেলের স্কুলেরই টিচার। আমরা মানে মোটামুটি সবাই ওই টিচার বংশের, আমার বাবাও টিচার ছিলেন, আমার শ্বশুরমশাও টিচার ছিলেন। তবে দুর্ভাগ্যবশত আমি একজন ব্যবসায়ী, আমি টিচারের পরীক্ষাটাও দিয়েছিলাম কিন্তু আমার হয়নি। ওর জন্য আমি নিজে ব্যবসা করছি, আমার বউ টিচার। তারপরে ওনার অনেক কিছু বললেন। তারপরে উনি বললেন যে ম্যাডাম আমার ছেলে আপনার ঘটনাগুলো মাঝে মাঝে আমাদের মানে বিশাল বড় একটা টিভি আছে, উনি ওনার কথা মতো বললো 52 ইঞ্চি একটা টিভি, ওর মধ্যে আপনাকে দেখতে প্রথম ম্যাডাম খুব ভালো লাগে। আমি বললাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তখন উনি বলছেন যে ম্যাডাম আমরা 2017-য় পুরীতে যাই, পুরীতে গিয়ে আমরা হোটেলটায় উঠি। হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর, বাইরে দিয়ে যেরকম ভেতর থেকেও সেরকম। আমরা হোটেলটা যাই, ভাড়াও মোটামুটি কম না, বেশ ভালোই রেঞ্জ নেয় ওরা পার ডে হিসাবে। তা আমরা হোটেলে যাই, আমাদেরও সেম ওই 208 নম্বর রুম নাম্বার হচ্ছে 208। ওখানেও দিদিভাই কমেন্টস করেছে 208। বলছে ওই হোটেলে যাওয়ার পর আমাদের প্রথমেই আমার ছেলের ওই ইন করার পরে হোটেলে প্রচণ্ড শরীর খারাপ লাগে। বলছে বাপি আমার না শরীরটা কেমন লাগছে। তো আমরা দেখো হট করে এত দূর থেকে গেছি বিধাননগর থেকে, হতেই পারে যে শরীর খারাপ লাগতেই পারে। বাচ্চা ছেলে, তখন তো আরও ছোট ছিল, এখনও 14 বছর বয়স, আর 2017-র কথা বলছি, 2017-র কথা। তো দাদাভাই তখন ছেলেকে একটু ঠান্ডা জল টল খাওয়ায়, ডাবের জল নিচ থেকে এনে টেনে দেয়, ওই হোটেলের বাইরে বিক্রি হচ্ছিল। দাদাভাই বলছেন যে ওকে একটু মাথার হাতে জল টল দিয়ে পায়ে ঠায়ে তেল দিয়ে ওকে শুয়ে রাখি। যাই হোক, তখন না আমরা অতটা কিছু গুরুত্ব দিইনি, আমরা ভাবলাম হয়তো এতটা জার্নি করে এসেছি, জার্নির একটা ধকল তো পড়ে শরীরে, বাচ্চা ছেলে হয়তো কষ্ট হচ্ছে। তারপর আমার মিসেস ঠিক সন্ধ্যাবেলা বলছে জানো আমার না হোটেলের রুমটায় কীরকম একটা লাগছে। কারণ যখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, করিডর থেকে যাচ্ছি, অথবা আরও হোটেলগুলোর মানুষজন আছে
ঘুরতে গেছে, খোলা দেখছি, কিন্তু আমাদের হোটেলের ওই পরিবেশটা খুব একটা সুবিধাজনক না। কীরকম যেন গাটা ভার ভার, একটা ছমছম ছমছম করছে, একটা শরীরের মধ্যে একটা মানে আতঙ্ক লাগছে। আমরা বাইরে ঠিক ঘুরলাম, সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে দারুণ লাগে পুরীতে, বসে রইলাম, ঘুরলাম ফিরলাম, খাবার খেলাম, খুব ভালো মজা করেছি প্রায় 2-2.5 ঘন্টা। যেই হোটেলে আসলাম সত্যি মনে হচ্ছে যেন মানে কোথায় এলাম, কোথায় এলাম, মনে হচ্ছে আমাদের পরিবারের মনে হচ্ছে সবাই শেষ হয়ে গেছে, আমরা এমন কোনো জায়গায় বসে তাদের শেষকৃত্য দেখছি। মানে শরীর বলো মন বলো, ঘুরতে গিয়ে যে একটা আনন্দ মানে উল্লাস যে জিনিসটা থাকে সেই জিনিসটা নেই, একটা বিচ্ছিরি লাগছে। তারপর আমার মিসেসকে বললাম যে দেখো, হোটেলের যদি হোটেলটা খারাপ হতো তাহলে পারে তো অনেকেই তো রয়েছে, পাশাপাশি রুমে অনেকেই রয়েছে, কিন্তু নেই তা না যে হোটেলের লোকজন নেই, আমরা একা আছি এরকম না। তো তখন আমার মিসেস বলল যে হ্যাঁ ঠিকই তো বলছো, কিন্তু জানি না এরকম হচ্ছে কেন, কারণ এর আগে আমরা 7-8 বার পুরী গেছি, অন্যান্য হোটেলে ছিলাম, ওই হোটেলে থাকিনি, কিন্তু এরকম তো কোনো সময় হয়নি। আর সব থেকে বড় কথা, ঘুরতে গেলে যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই কেন, যাতে আমাদের মনটা ভালো লাগে, একটু ওয়েদারটা চেঞ্জ হবে, একটু ভালো খাবো, একটু রেস্ট করব, মাথার একটুখানি এত চিন্তাগুলো ছেড়ে একটু শান্তিতে ঘুমাবো, আমরা ঘুরতে তো তার জন্য যাই। এবার ওখানে গিয়ে যদি হোটেলেই তো মানুষে রিল্যাক্সটা করে না, সমুদ্রের ধারে গিয়ে মানুষ রিল্যাক্স করবে না, হিল স্টেশনে গেলে পাহাড়ের উপরে দাঁড়িয়ে রিল্যাক্স করবে, মানুষ তো রুমের মধ্যেই ঘুরে এসে রিল্যাক্সটা করে যে অর্ডার করব খাবো। বলছে ম্যাডাম বিশ্বাস করবেন না, আমার মিসেস আমার ছেলে রীতিমতো রাত্রেবেলা বলছে, তখন ওই 10টা-11টা বাজে, বলছে মানে ভালো লাগছে না, মানে মনে হচ্ছে না যে ওই হোটেলে থাকি, মনে হচ্ছে মানে দূর ছাই করে কোনো রকম ওই হোটেল থেকে বেরিয়ে মানে সমুদ্রের পাড়ে শুয়ে থাকি, কিন্তু ওই হোটেলে থাকবো না, একদম ভালো লাগছে না, একদম না। কিন্তু আমি আমার মিসেসকে বললাম দেখো আজকে রাতটুকুনি কাটাও, যদি ওরকম প্রবলেম হয়, কারণ দেখো ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি, যদি ছেলে বউ শরীর যদি ভালো না লাগে, খারাপ লাগে, তাহলে ওই জায়গায় থেকে কী লাভ। তো বললাম দেখো রাতটুকুনি কাটাও, যেরকম করে হোক থাকো, দরকার হলে পারে কালকে নয় অন্য একটা হোটেল নিয়ে নেবো, যদিও 3 দিন বুক করা হয়ে গেছে ওই হোটেলে, জানি ওরা টাকা তো রিটার্ন করবে না, আর প্রথমেই বললাম একটু হোটেলটা এক্সপেন্সিভ, তো যাক গে বউ বাচ্চার কাছে আর কি আছে। আমাদের দাদা ভাই বলেন এইটা বোঝালাম, আমি কিন্তু মনে সত্যি বুকের মধ্যে পাথর রেখে, আমি জানি হয়তো সকালবেলা ঠিক হয়ে যাবে, আজকে প্রথম দিন হয়তো ওরকম হচ্ছে, আমার টাকা আর এক্সট্রা খরচা হবে না। আমার দাদাভাই বলেন যাই হোক, রাতের বেলা খাওয়া দাওয়া করে বললাম চলো শুয়ে পড়ি, ছেলে আমার অনেক আগেই খাবার পর শুয়ে পড়েছে, খুব একটা খাইও নি, শুয়ে পড়লো, ওর জন্য অনেক কিছু অর্ডার দিলাম, নিজের মুখে বললো, কিন্তু খেলো না, বলছে বাবা ভালো লাগছে না। যাই হোক, তা আমার মিসেস আমি তাও শোয়ার পর প্রায় 1 ঘন্টা খানিক দুজনে কথাবার্তা বললাম। আমার মিসেস বলল আচ্ছা আমরা এই তো অনেক জায়গায় শুনি না যে টিভিতে যে হোটেলে অনেক ভূত থাকে, আমাদের কালকে দাদাভাই বলছে যে আমার মিসেস হোটেলে শুয়ে শুয়ে রাত্রেবেলা, তখন 12টা-12:15 বাজে, আমার মিসেস বলছে যে অনেক জায়গায় তো আমরা শুনি লোকের মুখে যে এই হোটেলে এরকম মার্ডার হয়েছে, সেই হোটেলে তার আত্মা রয়েছে, আছে এরকম কিছু না তো গো আমাদের এই রুমটায়। আমি আমার মিসেসকে বললাম কি যাতা বলছো, দূর এইসব কিচ্ছু না, ওইসব হয় নাকি, এরা ব্যবসা করে খাচ্ছে, ওসব ফালতু কথা। এই কথা বলে তারপরে দুজনে ঘুমিয়ে পড়ি। দাদাভাই বলছেন ম্যাডাম আপনাকে আমি এখন বলছি, আপনার এই পুরীর ঘটনাটাই চলছে, রীতিমতো আমি শুনতে পাচ্ছি ফোনে, বলছে আপনি বিশ্বাস করবেন না, রাত্রে প্রায় আড়াইটে কি 2:45 হবে, রুমটা না পুরো ঠান্ডা হয়ে গেল, পুরো ঠান্ডা। আর রুমের মধ্যে কিন্তু যেই রুমে ছিলাম আমরা নন এসি ছিল, এসি ছিল না। আর ওই সময়টা যখন গেছিলাম তখন পাখা চালানোর দরকার পড়ে না, কারণ আমরা যখনই মানে কোনো বালি জায়গায় যাই তখন আমরা ওয়েদারটা এরকমই থাকে যাই, কারণ প্রচণ্ড গরম হয় বালি জায়গাগুলো, ওর জন্য আমরা যেই সময়টা গেছি ওই সময়টা একদম মানে সুন্দর একটা ওয়েদার, পাখা চালাতে হলেও মানে সেরকমভাবে কিন্তু গরমটা লাগছে না। হঠাৎ করে ওই আড়াইটে কি 2:45 পুরো ঘরটা না ঠান্ডা জমে গেছে,
মনে হচ্ছে একটা ঠান্ডা আবরণ আমাকে যেন ঘিরে রেখেছে। আমি অনেকক্ষণ ধরে কিন্তু ঘুমের ঘোরে একটা ঠান্ডা অনুভব করছি। এবার দাদাভাই বলেন যে আমাদের বাড়িতে ম্যাডাম এসি আছে, আমরা এসিতে থাকলে আমরা ফিল করতে পারি যে ঠান্ডা যখন অত্যাধিক লাগে কীরকম লাগছে, ওই অনুভবটা করতে পারি। তো ওখানে তো আমরা নন এসি নিয়েছি, এসি নেই আমাদের রুমে, কিন্তু আমার অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগছে। আমি ভাবছি উফ, এসিটা আবার চলছে, মনে হয় হাই করা আছে। দাদাভাই ভাবছে বাড়িতে আছেন, আমাদের দাদাভাই বলছেন ফোনে যে কিছুক্ষণ পর। আমি বলছি না তো, আমি তো ঘুরতে এসেছি, আমি তো পুরী এসেছি, আর রুমে তো কোনো এসি নেই। তখন না দাদাভাই উঠেছে, বলছে আমি ঝটপট করে যখন উঠে বসি, উঠে না আমি আমার মিসেসকে দেখলাম আমার মিসেস কিন্তু অগরে ঘুমাচ্ছে, আমার ছেলেও দেখলাম ঘুমাচ্ছে। আমি উঠে না হাত পা এরম করে জাস্ট মানে খুব ঠান্ডা লাগলে আমরা যেরকম করি এরকম করে ডলছি, হাত পা পুরো বরফ হয়ে গেছে। আমি আবার ওই হাত দিয়ে আমার মিসেসের হাতে হাত দিয়ে দেখলাম ওরও গাটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু ও ঘুমাচ্ছে। আমি উঠলাম, উঠে ওয়াশরুম গেলাম। ওয়াশরুমে আমি যখন যাই, গিয়ে আমি জাস্ট বাথরুম করে যখন আমি গেটটা টানছি, শিকলটা খুলেছি, ভেতর দিয়ে আটকানোই ছিল, আমি আটকে নিয়ে বাথরুমটা করছিলাম। শিকলটা যখন আমি খুলেছি, বলছে বিশ্বাস করবেন না ম্যাডাম, বাইরে দিয়ে কেউ ওইটুকুনি সময়ের মধ্যে বন্ধ করে দিয়েছে। আমি অনেকক্ষণ ধরে টানাটানি করছি, কোনো মতে খুলছে না। আমি কি হলো, আমি তো ভেতর থেকে বন্ধ করেছি, ভেতর থেকে তো আমি খুলে দিয়েছি, তাহলে কেন খুলছে না? তারপর লাস্টে উনি ওনার মিসেসকে ডাকে, মিসেসের নাম ধরে উনি ডাকেন। তো মিসেস উঠে সাথে সাথে তখন মানে মিসেস ঘুমের ঘোরে ছিল তো বুঝতে পারিনি, উঠে বলছে কোথায় তুমি? ভেবেছে ব্যালকনিতে গেছে। বলছে আরে আমি বাথরুমে লক হয়ে গেছি, বাথরুমের দরজাটা খোলো। তা মিসেস গিয়ে দরজাটা খুলে দেয়। খুলে দিতে তখন দাদাভাই না বলছে কি সরো। হ্যাঁ সরো, আমি ঘরের লাইটগুলো অন করি। ঘরের নাইট রুম জ্বলছিল, লাইট অন করিনি, দাদাভাই তো ভয়টা পেয়েছে। তখন দাদাভাই বলছে আমি ঘরের সব লাইটগুলো, উপরে সিলিং লাইট অনেকগুলো আছে ফলস সিলিংয়ের মধ্যে, খুব সুন্দর হোটেলটা, প্রথমেই বললাম কিন্তু ভুতুরে হোটেল। দাদাভাই লাইটগুলো অন করে ওই রাত্রেবেলা করে খাটের মধ্যে বসে পড়ে। তখন ওনার মিসেস বলছে এই তুমি বাথরুমের মধ্যে ছিলে, তোমাকে লক কে করলো? তখন দাদাভাই বলছে যে তুমি আর ছেলে যে প্রথম থেকে বলছিলে না, আমার মনে হয় না গো, হোটেলটার কিছু তো খারাপ আছে, নাহলে পারে তুমি তো ঘুম থেকে উঠলে। সত্যি করে বলো তো, তুমি কি বন্ধ? তখন দিদি মানে ওনার যে মিসেস বলছে তুমি কি কথা বলছো, আমি তো অঘরে ঘুমাচ্ছিলাম ছেলেকে জড়িয়ে, আর তোমার চিৎকার চেঁচামেচি গেটে ধাক্কানোর শব্দ শুনে তো আমি উঠলাম, কি বলছো? তখন আমাদের দাদাভাই বলে যে আমি খুব ঠান্ডা ফিল করছিলাম, তো উঠে আমি জাস্ট গেলাম বাথরুমে গিয়ে আমার কতক্ষণ লেগেছে, খুব জোর হলে 1 মিনিট। আমি বাথরুম সাথে করেই আমি যখন গেটটা খুলতে যাব, দেখি বাথরুমের গেটটা তো ভেতর থেকে আমি শিকল লাগিয়েছি, যেটা মানুষের হ্যাবিট থাকে, করবেই, বাড়িতেও ওনারা ওরকমভাবে ইউজ করে, আমরা সবাই করি। বলছে মানে কি বলবো, আমি সাথে দেখছি বাইরে দিয়ে কেউ লক করে দিয়েছে। তখন দিদিভাই দাদাভাই এই জিনিসটা নিয়ে প্রচণ্ড ভয় পায়। সারা রাত আমার দাদাভাই বলছে ম্যাডাম বিশ্বাস করবেন না, সারাটা রাত আমি আর আমার মিসেস খাটের উপর টিভি চালিয়ে চুপ করে বসে আছি, চুপচাপ বসে আছি, কারণ আমাদের কাছে কোনো উপায় নেই সকাল হওয়া ছাড়া। সকাল হলে একটা উপায় করতে পারবো, কোনো রকম জেগে থাকতে ভোর, একদম ভোরের দিকে যখন বাইরে পাখি টাকি ডাকছে শুনতে পাচ্ছিলাম, তখন শরীর পুরো ছেড়ে দেয়। কারণ আগের দিন আসি পুরীতে, তারপর বিকালবেলা অনেক 2-2.5 ঘন্টা সমুদ্র ধারে ঘুরেছি ফিরেছি, ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে তখন প্রায় 9টা বাজে, তাও কি আবার ছেলে ডাকছে যে বাপি ঘুরতে যাবে না, বলেছিল মন্দিরে যাব চলো। তখন আমার মিসেস আমাকে বলে যে ওঠো, উঠে কোনো রকম তড়ি ঘড়ি হয়ে স্নান টান করে পুরো রেডি। মিসেসকে বললাম যত ল্যাগেজ আছে তাড়াতাড়ি সব ল্যাগেজ প্যাকিং করে নিলাম, করে নিয়ে বললাম রুমে থাক, তুমি আমার সাথে রিসেপশনে চলো। ছেলেকে মানে সাহস পাচ্ছি না রেখে যাওয়ার, তো ছেলেকে বললাম বাবু তুমিও চলো। ছেলে গেল, ছেলেকে বললাম রিসেপশনে সোফা দোয়া রয়েছে, পাতা রয়েছে, আমি বললাম তুমি ওখানে বসো। ছেলে বসলো,
আমরা গেলাম। সত্যি কথা বলতে কারোর বিজনেস খারাপ করতে চাইনি। গিয়ে রিসেপশনে যিনি ম্যানেজার ছিলেন ওনাকে আস্তে করে ডাকলাম সাইডে। উনি কিন্তু রীতিমতো একদম বাধ্য ছেলের মতো, কেন, কি, পরে আসছি, কি ব্যাপার এখানে বলুন, কোনো রকম কোশ্চেন করেনি, কোনো রকম না। ওনাকে ডাকলাম, উনি রীতিমতো বেরোলো, বেরিয়ে সোজা একদম হোটেলের তীর সীমানায় না, উনি আমার সাথে কথা বলতে বলতে, হ্যাঁ স্যার আসুন কি বলবেন, বলতে বলতে পুরো হোটেলের বাইরে চলে আসলো। কারণ তখনও কিন্তু ওখানে রিসেপশনে ট্যুরিস্ট পার্টি দাঁড়িয়ে রয়েছে, তারা রুম নেবে বলে, কিছু চেক আউট কিছু চেক ইন হচ্ছে। এই সময় উনি আমাকে বললেন যে স্যার বলুন কি হয়েছে, কি বলবেন। আসলে ওখানে অনেক ভিড় ছিল তো কথা ঠিক মতো শুনতে পারবো না, তার জন্য বাইরে আসলাম। আমি তখন বললাম, আচ্ছা স্যার একটা কথা বলি আপনাকে, ওই ম্যানেজারকে, আমাদের দাদাভাই বলছে স্যার আপনি যে 208 নম্বর রুমটা দিয়েছেন, সত্যি করে বলুন তো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমরা ওখানে অনুভব করলাম, এরকম কি কোনো রকম কিছু আছে? বলছে কি বলছেন স্যার, মানে ম্যানেজার বলছে যে কি বলছেন স্যার, না আমাদের হোটেল বেশ নাম করা পুরীতে, আর প্রচুর লোক আসে, দেখতে পাচ্ছেন তো রিসেপশনে কতটা ভিড় রয়েছে, এখানে প্রচুর এরকম প্রত্যেক দিন ট্যুরিস্ট আসছে, যদি ওরকম কিছু হতো তাহলে পরে তো বদনাম হয়ে যেতাম স্যার, আপনি কি বলছেন? তখন আমি ওনাকে বললাম যে দেখুন আপনাকে হাত জোর করে বলছি, আমার বউ আর বাচ্চা খুব ভয়তে মানে কাতরে আছে, সারা রাত বমি করেছে, রাতের বেলা এরকম ফিল করেছে, আমি সব ওনাকে ডিটেলসে বললাম ম্যানেজারকে। আপনি আমাদের রুমটা চেঞ্জ করে দেন, নাহলে আপনি টাকা রিটার্ন করেন। উনি বলছেন নো নো নো, এত ইম্পসিবল, টাকা তো আমরা রিটার্ন করি না। তখন ওনার উড়িয়া ভাষাটা বেরোচ্ছে, এতক্ষণ উনি আমার মতো কলকাতার ভাষাতে কথা বলছিলেন, তখন ওনার উড়িয়া ভাষাটা বেরোচ্ছে নো 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 নো, মানে ওই নো নোর মধ্যেও টান। তখন বলছে না না আমাদের এখানে তো হয় না ওরকম, তাহলে আপনি একটা কাজ করুন, তাহলে আপনি একটা কাজ করুন, একদিনের টাকা আমরা দিয়ে দিচ্ছি, একদিনের টাকা দিতে পারবো না, কারণ আমাদের তো বেড কভার, তারপরে বালিশ, রুম পরিষ্কার করাতে হবে, বাথরুম, ওদের তো দিতে হয়, আপনি একদিন থাকে 2 দিন, আমরা তো ওখান থেকে টাকাটা কেটে নিই। আমি বললাম তাহলে আপনি কি একদিনের ভাড়া দিয়ে কি তাদেরকে টাকা দেবেন নাকি, যারা সার্ভেন্ট আছে তাদের? তখন বললো না স্যার আপনি যদি এইটাই আমার সাথে চুক্তিপত্র করেন মানে মুখে মুখে, তাহলে আমি আপনাকে 2 দিনের জায়গায় 1 দিনের টাকাটা দেব, দেখুন কি করবেন। ফেঁসে গেছি। কিন্তু তখন আমি বললাম তাহলে আপনি একটা কাজ করুন, আপনি অন্য একটা রুম দিয়ে দেন। তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ স্যার এইটা আমি করতে পারি, সেই ম্যানেজার বলছে হোটেলের, স্যার এইটা করতে পারি। তারপর কি করা যাবে, লাস্টে বাধ্যতামূলক হয়ে আমরা ওনাদের নিচেটায় রিসেপশনের 2টো রুমের পরে একটা রুম আমাদেরকে দেয়। তবে সেই রুমটাই কিন্তু আমরা থাকি 2টো দিন প্রায়, কিন্তু কোনো রকম অসুবিধা আমাদের সাথে ওখানে হয়নি। কিন্তু আমাদের ওই 208 নম্বর রুমে কিন্তু আমাদের রাতের বেলা ভৌতিক এক্সপিরিয়েন্স আমরা বুঝতে পেরেছি, যেটা প্রথম থেকেই আমার মিসেস আমার ছেলে বলছিল, কিন্তু সেইটা আমরা অতটা গুরুত্ব দিইনি যে না না এরকম হতে পারে, আমরা এতটা জার্নি করে এসেছি হাবি যাবি। কিন্তু পরে দেখলাম রাতের বেলা যখন বাথরুমে যাওয়ার পর ওই কাণ্ডটা ঘটলো, তখন খুব ভালো করে বুঝতে পারলাম যে না এই হোটেলের মধ্যে, আর হোটেলে কিছু থাক না থাক, এই হোটেলের 208 নম্বর রুমটা হচ্ছে হান্টেড। তো দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি সেই কমেন্টসটা প্রিন্ট করে দিচ্ছি যেখানে নামটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, আমি নিজের মুখে বলবো না, ঠিক আছে? দেখে নাও। তো আশা করি দর্শক বন্ধুরা তোমরা ভালো করে দেখে নিয়েছো। আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথমেই বললাম তোমরা এরপরেও বিশ্বাস করা না করাটা সেটা তোমাদের ব্যাপার। এটা আমাদের একটা সন্দেহ বলো, একটা মাথার মধ্যে একটা ভয় ঢুকেই থাকে যে কোথায় যাব, কি হবে। আর এইটাও বলে রাখছি আমি খুব তাড়াতাড়ি সপ্তাহ খানিকের মধ্যে যাচ্ছি বাইরে, কোথাও একটা যাব আউটিংয়ে 2-3 দিনের জন্য ঘুরতে। তো পুরোটাই তোমরা পাবে, মিনি ব্লগ করে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ওই চ্যানেলে। কোন চ্যানেলে? যা ইচ্ছে চ্যানেলে। তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদিভাই যা ইচ্ছে লিঙ্কটা তুমি কেন দাও না। সত্যি কথা বলছি, আমি না লিঙ্ক শেয়ার করতে পারি না, যেগুলো লিঙ্ক শেয়ার করি আমার ছেলে করে দেয়। আমি অতটা সত্যি কথা বলতে ইউটিউবে এতটা এখনও পর্যন্ত অভ্যস্ত না, আমার থেকে অনেকটা এক্সপিরিয়েন্স ওর আছে, ওর চ্যানেল আছে একটা নিজস্ব অনেক বড়। তো
যেখানে ও অনেকটা সময় ইউটিউবে দেয়, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ করে, তো ওর সেই জানার ক্ষমতাটা আছে। তোমরা অনেকেই বলেছো দিদিভাই তোমার আর একটা চ্যানেলের লিঙ্ক কেন দাও না, তো তোমাদেরকে আমি সেই লিঙ্কটাও আজকে কমেন্টস বক্সে অবশ্যই পিন করে দেবো। তোমরা যারা চাইবে তোমরা ওখানে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে আমি ভাবছি ওখানে শুধু আমি শর্টস দিতাম, আদার্স কোনো কিছু দিই না। আমাদের ভূত সত্যি চ্যানেলে ভূতের কন্টেন্ট আসবে, ওটা হচ্ছে পডকাস্টের মতো, ঠিক আছে, দুজনে করব। আর যেটা বেঙ্গলি ব্লগার শোনা তোমরা তো 10:30টায় পাচ্ছই, আর ওই চ্যানেলটা আমার অনেক আগে খোলা, ওইটা তো আজকের চ্যানেল না, মানে যা ইচ্ছা। তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই লিঙ্ক দাও, আমি আজকে লিঙ্ক ছেলের কাছ দিয়ে একটাতে দিয়েছিলাম, আজকে ওখানে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে, কমেন্ট বক্সে। তোমরা যারা যারা ইচ্ছা তোমরা যাবে, গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে। আর ভূত সত্যি চ্যানেলও তাই করবে, নাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু ছাড়তে ছাড়াই নোটি যাবে না, ঠিক আছে, অবশ্যই করে রাখবে। আর যেটা বলার সেটা হচ্ছে ওখানে গেলে আমি কিন্তু মিনি ব্লগ, শর্টস সব কিছু শেয়ার করব, তো তোমরা দেখতেই পাবে। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, চলো।